প্রত্যেককে স্বাগত জানাচ্ছি ইংলিশ অ্যাডভান্সড টিউটোরিয়ালে। রিসেন্টলি মাধ্যমিক ইংলিশ পরীক্ষা হয়েছে, আশা করি তোমাদের সকলেরই পরীক্ষা ভালো হয়েছে। তো অনেকেরই ডাউট আছে কিছুটা হয়তো যে কোশ্চেন কতটা উত্তর সঠিক হয়েছে বা না হয়েছে। তো আমি বলেছিলাম মাধ্যমিকের গ্রামার এবং রাইটিংয়ের অ্যান্সারগুলো আমি এক একটা ক্লাসে আলোচনা করে দেবো। আজকের ক্লাসে আমি মাধ্যমিকের যে গ্রামার পার্টটা আছে তার প্রশ্ন ব্যাখ্যা সহকারে আমি আলোচনা করে দিচ্ছি, মানে বলে এবং গ্রামাটিক্যালি ব্যাখ্যা দিয়ে আমি আলোচনা করে দিচ্ছি। একটু সময় বার করে তোমরা দেখে নিও, কোনো ডাউট থাকলে তোমাদের সেটা ক্লিয়ার হয়ে যাবে। তো চলো তাহলে শুরু করে দিই গ্রামার পার্টের আলোচনাটা। দেখো, প্রথমেই এই যে সেকশন বি, ঠিক এই প্রশ্নটা দেওয়া ছিল, রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু ফিল দ্য ব্ল্যাঙ্কস, মানে ভার্বের সঠিক অল্টারনেটগুলো দিয়ে এই ব্ল্যাঙ্কসগুলোকে ফিল করতে হবে, এই প্রশ্নটা দেওয়া ছিল। এবার এসো অ্যান্সারগুলো শুরু করে যাক। দেখো, প্রথমেই কিন্তু পুরো প্যারাগ্রাফটাকে একবার পড়ে নিলে তোমাদের ভালো হবে, তোমরা বুঝতে পারবে অ্যাকচুয়ালি কোন টেন্স এটাকে লিখতে হবে। দেখো, ইট ওয়াজ ডিজলিং, হ্যাড বিন ডিজলিং, ইজ ডিজলিং, এখানে তিনটে অপশন আছে। কন্টিনিউয়ালি ফর আওয়ার্স, টুগেদার, ফ্রম মর্নিং, এখানে তিনটে অপশন আছে। আচ্ছা, ঠিক তার পরের পার্টটা পড়লেই দেখো তোমরা, তারপরে দেখো বাট ইন দ্য আফটারনুন দ্য উইন্ড গ্রিউ আপ, গ্রোজ আপ আর গ্রোয়িং আপ। দেখো, এই পার্টটা পড়লে, যদিও এখানে দেখো বার্ড, এই বার্ড কথাটা অ্যাকচুয়ালি এইভাবে হয় না, কারণ বার্ডটা একটা কনজাংশন যেহেতু, তাই বার্ড দিয়ে অ্যাকচুয়াল গ্রামাটিক্যালি কিন্তু কোনো ইংলিশ শুরু করা যায় না। যাই হোক, এখানে বার্ডটাকে বিটা ছোটো হাতের লিখে এইখানে একটা কমা দিয়ে বিটা ছোটো হাতের দিলে ভালো হতো। যাই হোক, যেটা আছে সেটার উপরে আমরা আলোচনা করব। দেখো, এই সেন্টেন্সটা পড়লে কিন্তু তোমরা বুঝতে পেরে যাবে যে এটা পাস্ট টেন্সে অ্যাকচুয়ালি লিখতে হবে, কারণ এভাবে প্রেজেন্ট টেন্সে সেন্টেন্সটা ঠিক হবে না। সেই জন্য দেখো, ইট ওয়াজ ডিজলিং, ইট হ্যাড বিন ডিজলিং আর ইজ ডিজলিং, তিনটে অপশন আছে এখানে। ডিজলিং মানে হচ্ছে ঝিরিঝিরি আস্তে আস্তে বৃষ্টি হওয়া। তো এখানে দেখো কন্টিনিউয়ালি মানে একদম অবিরামভাবে বৃষ্টিটা পড়ছিল। দেখো, 4 আওয়ার্স টুগেদার, এখানে দেওয়া আছে অলরেডি 4 আওয়ার্স টুগেদার, মানে কয়েক ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছিল ফ্রম মর্নিং, সকাল থেকে। তাহলে আমরা জানি অতীতকালে যখন কোনো জিনিস একটা সময় থেকে শুরু হয়ে আরেকটা সময় অবধি চলে, যেমন এখানে বলা হয়েছে কয়েক ঘন্টা আগে শুরু হয়ে কয়েক ঘন্টা ধরে বৃষ্টিটা চলছিল। সেই জন্য এখানে দেখো হ্যাড বিন ডিজলিং, এই অপশানটা এখানে আমাদেরকে সিলেক্ট করতে হবে। দেখো, এখানে ইজ ডিজলিং এটা হয় না, কারণ ফর আছে যেহেতু। আবার ওয়াজ ডিজলিং এটাও হবে না, কারণ ফর আছে। সেই জন্য দেখো, যেহেতু একটা নির্দিষ্ট সময় বোঝাচ্ছে কয়েক ঘন্টা ধরে এখানে হচ্ছিল, সেই জন্য এখানে হ্যাড বিন ডিজলিং, আমরা এই অপশানটাকে এখানে সিলেক্ট করবো। এটাই হচ্ছে সঠিক উত্তর। এই যে হ্যাড বিন ডিজলিং, এই অপশানটাকে আমরা সিলেক্ট করব এখান থেকে, মানে এটা আছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। ঠিক আছে, এটার মানেটা হচ্ছে সকাল থেকে শুরু করে কয়েক ঘন্টা ধরে অবিরামভাবে বৃষ্টি পড়ছিল। বাট ইন দ্য আফটারনুন, দুপুরবেলায়, দ্য উইন্ড, দেখো বাতাসটা, এখানে দেখো তিনটে অপশান আছে, গ্রু আপ, গ্রোজ আপ, গ্রোয়িং আপ। গ্রোজ আপ এই অপশানটা তো সচরাচর হবে না, কারণ এটা একদম প্রেজেন্ট টেন্স আছে। গ্রোজ আপ মানে যেটা হয়, মানে বাতাস বেড়ে চলে, এরকম কোনো মানে হবে না। গ্রোয়িং আপ, যেহেতু এখানে উইন্ডের পরে কোনো অক্সিলারি ভার্ব নেই, তাই সেহেতু গ্রোয়িং আপ এটা হবে না। তাহলে পাস্ট টেন্সে যেহেতু আমরা কাজটা করছি, আমাদের এখান থেকে এই অপশানটা সিলেক্ট করতে হবে। এটা হচ্ছে সঠিক উত্তর, গ্রিউ আপ। এই যে অপশানটা, প্রথম যে অপশানটা, এই অপশানটা এখানে হলো সঠিক উত্তর। দ্য উইন্ড গ্রিউ আপ, বাতাসটা বেড়ে গেল। তারপর দেখো দেন, এখানে তিনটে অপশান আছে, একটা হচ্ছে কামস, আরেকটা হচ্ছে কেম, আরেকটা হচ্ছে হ্যাড কাম। দেখো দেন, এরপরে তো কামস এটা হবে না, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, যেটা সচরাচর ঘটে চলে, এরকম কোনো ঘটনা হবে না, কারণ আমরা অলরেডি পাস্টে লিখছি। এটা হ্যাড কাম, যখন অতীতকালে দুটো অতীত দুটো ঘটনা পরপর ঘটা বোঝায়, তখন আমরা একটাকে হ্যাড দিয়ে ইউজ করি, একটা পাস্ট পারফেক্ট, আর তারপরে এটাকে সিম্পল পাস্ট টেন্স ইউজ করি। তো হ্যাড কাম এখানে সেরকম দুটো কোনো ঘটনা বোঝাচ্ছে না, কারণ এই ঘটনাটার পরে এই ঘটনাটা ঘটছে, সুতরাং এখানে হ্যাড কাম এটাও অ্যাপ্লিকেবল হবে না। আমাদের এই অপশানটা এখানে সিলেক্ট করতে হবে, কেম। এই যে কেম, এই অপশানটা এখানে সঠিক উত্তর। তাহলে এর মানেটা দাঁড়ালো, দেখো দেন কেম দ্য স্টর্ম উইথ হেভি গাস্ট। স্টর্ম মানে হচ্ছে ঝড়, তাহলে ঝড়টা হঠাৎ এলো। এই যে কেম মানে আসা, তাহলে হঠাৎ ঝড়টা এলো, এইটা হচ্ছে কিন্তু এখানে সাবজেক্ট। স্টর্মটা এলো মানে ঝড় এলো, উইথ হেভি গাস্ট। হেভি গাস্ট মানে হচ্ছে খুব ভারী দমকা বাতাস, দমকা বাতাসের মতো ঝড়টা এলো। দেখো, ঠিক এইরকম প্যারাগ্রাফটা দাঁড়ালো, ইট হ্যাড বিন ড্রিজলিং কন্টিনিউয়ালি ফর আওয়ার্স টুগেদার ফ্রম মর্নিং, বাট ইন দ্য আফটারনুন দ্য উইন্ড গ্রিউ আপ,
দেন কেম দ্য স্টর্ম উইথ হেভি গাস্ট। অ্যান্সারগুলো কিন্তু আন্ডারলাইন করে এখানে দেওয়া আছে। অপশানগুলোকে যেগুলো অ্যান্সার হবে সেগুলো দেখো এই প্যারাগ্রাফে আন্ডারলাইন করে এখানে অ্যান্সারটা মার্ক করা আছে। আশা করি নিশ্চয়ই বুঝতে পেরেছো। মানেটা আরেকবার বলে দিচ্ছি, সকাল থেকে অবিরামভাবে ঘন্টার পর ঘন্টা বৃষ্টি হয়ে চলেছিল, কিন্তু দুপুরবেলা একটা ঝড় মতো উঠলো, বাতাস উঠলো একটা, তারপর ঝড় এলো জোর দমকা বাতাস সমেত। এবার এসো আমরা পরের পার্টে চলে যাই। দেখো এটা হচ্ছে পরের পার্ট, ডু অ্যাজ ডাইরেক্টেড। প্রশ্নটা এরকম দেওয়া আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশনস। জানো তোমরা আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশনস করেছো। এখানে এইটা হচ্ছে অ্যাকচুয়ালি দেওয়া প্যারাগ্রাফটা, এটাকে আমাদেরকে পূরণ করতে হবে অপশনস দিয়ে, আর্টিকেলস এবং প্রিপোজিশন দিয়ে। দেখো এখানে আনসারগুলো আলোচনা করা আছে, অপশনসগুলো এখানে দেওয়া আছে। লাস্ট ইয়ার উই ভিজিটেড হরিদ্বার। আমরা হরিদ্বার গত বছরে ভিজিট করেছিলাম। ইন সামার, কোনো একটা ভ্যাকেশন বলো বা কোনো একটা সময়ের মধ্যে বলো, এই ধরনের জিনিস ব্যবহার করতে আমরা সামার যে সময়টা, সামার ঋতুটা গরমকাল যে ঋতুটা বোঝাচ্ছে সেই ঋতুটাকে আমরা বোঝাচ্ছি, সেই জন্য এখানে হবে হরিদ্বার ইন সামার। এখানে ইনটা হচ্ছে অপশনটা উত্তর। তারপরে দেখো উই স্টেড ইন এ হোটেল, আমরা একটা হোটেলে ছিলাম। তারপরে দেখো এখানে গ্যাপ আছে, এখানে আমাদের শূন্যস্থান পূরণ করতে হবে। উত্তরটা হবে বাই দ্য রিভার, যে কোনো একটা নদীর ধারে। আমরা বাই দ্য রিভার লিখতে পারি, নদীর পাশে, নদীর ধারেই আমাদের হোটেলটা ছিল, সেই জন্য এখানে উত্তরটা হবে বাই দ্য রিভার। তারপর দেখো দো দ্য হোটেল ওয়াজ এ বিট এক্সপেন্সিভ, যদিও হোটেলটা ছিল একটু খরচ সাপেক্ষ। এখানে হচ্ছে দা হোটেল হবে। এই দা হোটেল বলতে কোন হোটেলটা বোঝাচ্ছে? এই যে হোটেলটা আগের লাইনে বলা হলো, এই হোটেলটা কিন্তু এই হোটেলটা বোঝাচ্ছে, সেই জন্য এখানে কিন্তু আমরা দা ব্যবহার করবো। দা হোটেল মানে এই হোটেলটা নির্দিষ্ট করে বোঝাচ্ছে। আমাদের নির্দিষ্ট করে কোনো কিছু বোঝালে দা ব্যবহার করা হয়, সেই জন্য দো দা হোটেল, ওই হোটেলটা যদিও এ বিট এক্সপেন্সিভ, একটু খরচ সাপেক্ষ ছিল, ইট ওয়াজ ভেরি নাইস, হোটেলটা ছিল খুব সুন্দর। এবার চলে আসো পরের পোর্শনগুলোতে। এই প্রশ্নটা দেওয়া ছিল ভয়েস চেঞ্জে। দেখো উই প্যাচড দ্য কাইট আপ উইথ এ লেটার। প্যাচ আপ, এই দুটো কথা নিয়ে কিন্তু একটা গ্রুপ ভার্ব, হ্যাঁ, এখানে আলাদা আলাদা করে জিনিসটা দেওয়া আছে। তাহলে উই প্যাচড দ্য কাইট আপ, এই অবজেক্টটা এখানে আগে দেওয়া আছে, তাহলে আমরা ঘড়িটাকে জোড়া লাগালাম। প্যাচ আপ কথাটার মানে হচ্ছে জোড়া লাগিয়ে দিলাম, তাপ্পি লাগিয়ে দিলাম ঘড়িটাকে উইথ এ লেটার, একটা চিঠি দিয়ে। ওকে, তাহলে দেখো এখানে আমাদেরকে প্রথমেই সাবজেক্ট, অবজেক্ট এবং মেইন ভার্বকে খুঁজে বের করতে হবে। এখানে আমরা বুঝতেই পারছি উই, আমরা করেছিলাম কাজটা, সুতরাং উই হচ্ছে এখানে একটা সাবজেক্ট। প্যাচড আপ, এই যে কথাটা, এটা একটা মেইন ভার্ব, মানে গ্রুপ ভার্ব আর কি, মেইন ভার্ব প্যাচড আপ, এটা হচ্ছে মেইন ভার্ব। আর দেখো কাকে আমরা প্যাচ আপ করেছিলাম, কোন জিনিসকে করেছিলাম? দ্য কাইট, এই ঘড়িটাকে করেছিলাম। উইথ এ লেটার, এইটা একটা আলাদা ফ্রেজ আছে, এই ফ্রেজটাকে আমাদের কিছু না করলেও চলবে। এই ফ্রেজটা আমরা অ্যাজ ইট ইজ কিন্তু রেখে দেবো অ্যান্সারে। এবার দেখো কিভাবে আমরা আনসারটা করছি। এবার দেখো তোমরা আনসারটা এখানে, এই যে কাইট, এই কাইটটা অবজেক্ট, দ্য কাইট, সেই জন্য দেখো দ্য কাইটটাকে আমরা আগে এনেছি। দ্য কাইট, তারপরে দেখো ওয়াজ প্যাচড আপ, এই প্যাচ আপ কথাটা আমি আগেই বললাম যেটা মেইন ভার্ব, তাহলে ওয়াজ প্যাচড আপ, তাহলে ওই ঘড়িটাকে তাপ্পি লাগানো হয়েছিল। এই ওয়াজটা এখানে হচ্ছে অক্সিলারি ভার্ব আমরা এনেছি। তারপরে দেখো এই যে প্যাচড আপ, এই প্যাচ, PATCH প্যাচ, এই কথাটা হচ্ছে মেইন ভার্ব এবং তার পাস্ট টেন্স হচ্ছে প্যাচড এবং পাস্ট পার্টিসিপল হচ্ছে প্যাচড। তো আমরা এখানে পাস্ট পার্টিসিপল কথাটা আমরা ভার্বের ফর্মটা ব্যবহার করেছি। তাহলে দ্য কাইট ওয়াজ প্যাচড আপ, তারপরে বাই আস, মানে উই কথাটার অবজেক্টিভ রূপটা হচ্ছে আস, তাই এখানে আস বসলো। বাই আস মানে আমাদের দ্বারা। উইথ এ লেটার, এই উইথ এ লেটারটা অ্যাজ ইট ইজ যেমন ছিল আমরা বসিয়ে দিয়েছি। তাহলে এই হলো ভয়েস চেঞ্জের আনসারটা। আগেরটা ছিল অ্যাক্টিভ ভয়েসে, এটা পরিণত হলো প্যাসিভ ভয়েসে আনসারটা। পরের প্রশ্নটাতে একটা ন্যারেশন চেঞ্জ আছে। দেখো ফাদার আস্কড হিম, বাবা তাকে জিজ্ঞেস করলো হ্যাভ ইউ নো স্কুল টুডে, তোমার কি আজ কোনো স্কুল নেই? এখানে দেখো এটা আমাদেরকে ইনডাইরেক্ট স্পিচে ব্যবহার করে লিখতে হবে। এবার তোমরা অ্যান্সারটা দেখো, এখানে দেখো ফাদার আস্কড হিম, তাহলে আস্কটাকে এখানে কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই, স্কোপও নেই, আর কোনো কিছু চেঞ্জ করার কিন্তু প্রয়োজনও নেই। তাহলে বাবা তাকে জিজ্ঞেস করলো, আমরা এটাকে এভাবেই রেখে দেবো, ফাদার আস্কড হিম। এখানে দেখো হ্যাভ ইউ নো স্কুল টুডে, এখানে জিজ্ঞেস করছি তোমার কি কোনো স্কুল নেই। WH দিয়ে কোনো ওয়ার্ড আমাদের এখানে শুরু হয়নি, সেই জন্য আমরা একটা ইফ বা ওয়েদার ব্যবহার করব। আমরা ইফটাই ব্যবহার করি। ইফ, দেখো হ্যাভ ইউ, এই যে ইউ কথাটা কে, ইউ কথাটা এখানে হচ্ছে হিম, মানে হি বোঝাচ্ছে, এর সাবজেক্টিভ ফর্মটা হচ্ছে হি, তাহলে সেই জন্য আমরা এখানে হি ব্যবহার করলাম। হি হ্যাড, এই যে হ্যাভ কথাটা, এইটা আমাদের পাস্ট, তাহলে হ্যাডে পরিণত হয়ে গেল হ্যাভ কথাটা। নো স্কুল, এটা অ্যাজ ইট ইজ আমরা রেখে দেবো নো স্কুল। আর টুডে কথাটা আমাদের দ্যাট ডে
এতে পরিণত হয়ে যাবে। আমরা জানি টুডেটা দ্যাট ডেতে পরিণত হয়ে যায় পাস্ট টেন্সে আমরা লিখলে। তাহলে আমাদের অ্যাকচুয়ালি উত্তরটা হলো ফাদার আস্কড হিম ইফ হি হ্যাড নো স্কুল দ্যাট ডে। দেখো এখানকার প্রশ্নটা দেখো, এই প্রশ্নটা আমরা আগে অনেক অলরেডি প্র্যাকটিস করেছি, তোমরা অনেকেই জানো এটা। দ্য পিপল ওয়ার ভেরি মাচ স্টান্ড, মানে লোকজনগুলো একদম চুপচাপ হয়ে গেছিলো, স্তব্ধ। এখানে স্টান্ড কথাটা মানে খুবই স্তব্ধ ছিল। তারপরে দেখো এখানে লিখেছে দে কুড নট স্পিক ইন দ্য বিগিনিং, তারা প্রথম দিকে কোনো কথাই বলতে পারেনি। তো এটাকে আমাদেরকে সিম্পল সেন্টেন্সে জয়েন করতে বলেছে। তাহলে বাংলায় আমরা যদি করি এটাকে, তার মানেটা এরকম দাঁড়াবে যে লোকেরা এতটাই স্তব্ধ ছিল যে তারা প্রথম দিকে কোনো কথাই বলতে পারেনি। তাহলে অ্যান্সারটা দেখো, দেখো অ্যান্সারটা এরকম হবে পিপল ওয়্যার টু স্টান্ড টু স্পিক ইন দ্য বিগিনিং। এই যে এখানে ভেরি মাচ স্টান্ড আছে, সেই জন্য আমরা এখানে টু কথাটা ব্যবহার করতে পারি। টু মানে খুব, তাহলে দ্য পিপল ওয়্যার টু স্টান্ড টু স্পিক, আমরা দুটো টু ব্যবহার করতে পারি সিম্পল সেন্টেন্স বানানোর জন্য, একটা TW2 আর একটা TO2, এভাবেই আমরা এটাকে জুড়েছি। পিপল ওয়্যার টু স্টান্ড টু স্পিক ইন দ্য বিগিনিং, মানে লোকজনেরা খুবই স্তব্ধ হয়ে গিয়েছিল প্রথমটাতে, বা স্তব্ধ ছিল কোনো কথা বলার জন্য, মানে তারা কোনো কথাই বলতে পারেনি। এই অ্যান্সারটা একটা সিম্পল সেন্টেন্সে পরিণত হলো। এবার দেখো যেটা দেওয়া আছে সেটা হচ্ছে ফ্রেজাল ভার্ব। আমরা জানি ফ্রেজাল ভার্ব আমরা করে এসেছি, আর আমি আগেই বলেছিলাম যে ফ্রেজাল ভার্বে কিন্তু টেন্সকে ফলো করতে হয়, মানে অরিজিনাল ভার্বটা যাতে থাকে তার টেন্সগুলোকে কিন্তু আমরা যখন ফ্রেজাল ভার্ব লিখবো তখন তার টেন্সটাকে ফলো করে কিন্তু লিখবো, তবেই সঠিক উত্তরটা হবে এবং ঠিকঠাক মতো নাম্বার পাওয়া যাবে। এবার দেখো অ্যান্সারগুলো দেখে নেওয়া যাক। দেখো আমাদের এই অপশানগুলো দেওয়া আছে কল আপ, কাট অফ, কল ফর, কাট ডাউন। এবার দেখো প্রথম প্রশ্নটা আছে দ্য অফিসার ডিম্যান্ডেড হিজ এক্সপ্লানেশন ফর দ্য ওয়ার্ক। তার কাজের জন্য অফিসার, এক্সপ্লানেশন কথাটা মানে হচ্ছে ব্যাখ্যা চেয়েছিল, কোনো একটা কিছুর জন্য একটা ব্যাখ্যা চেয়েছিল তার কাজের জন্য। তাহলে এখানে ডিম্যান্ডেড, এখান থেকে আমরা এই অপশানটা নিতে পারি। কল ফর, এই কল ফর কথাটার মানে হচ্ছে ডিম্যান্ড করা বা চাওয়া, তাহলে এর উত্তরটা হবে কলড ফর। দেখো আমরা আনসার লিখেছি ডিম্যান্ডেড আছে যেহেতু, সেহেতু দেখো কল ফরের জায়গায়, এই কল ফরের জায়গায় কিন্তু আমরা কল্ড ফর মানে একটা ইডি যোগ করবো। পাস্ট টেন্স লিখতে হবে যেহেতু এই অরিজিনাল টেন্সটাও কিন্তু পাস্টে আছে। পরের সেন্টেন্সে দেখো উই মাস্ট রিডিউস আওয়ার ডেলি এক্সপেন্সেস, আমাদের প্রত্যেক দিনের খরচা আমরা অবশ্যই কমিয়ে ফেলবো। রিডিউস মানে কমানো, তাহলে এই উই মাস্ট রিডিউস আছে, সুতরাং আমরা যে গ্রুপ ভার্বটা সিলেক্ট করবো সেটাকে কিন্তু আমাদের প্রেজেন্ট টেন্সে ব্যবহার করতে হবে, মাস্টের পরে অন্য কোনো টেন্স ব্যবহার হবে না। আমাদের উত্তরটা হবে, সঠিক উত্তরটা হবে কাট ডাউন। তাহলে দেখো উই মাস্ট রিডিউস এর জায়গায় হবে উই মাস্ট কাট ডাউন আওয়ার ডেইলি এক্সপেন্সেস। এবার এসো 3 নম্বর প্রশ্নটাতে আই ক্যানট রিমেম্বার হিজ নেম। আমরা সবাই জানি রিমেম্বার মানে স্মরণ করা বা মনে করা, তাহলে এই রিমেম্বারের জায়গায় আমরা ফ্রেজাল ভার্ব কল আপ কথাটা সিলেক্ট করব। কল আপ, উই ক্যানট আছে, ক্যানটের পরে এখানে প্রেজেন্ট টেন্স আছে, সুতরাং আমরা গ্রুপ ভার্বটাও কিন্তু প্রেজেন্ট টেন্সেই লিখব। সুতরাং আমাদের উত্তরটা হবে এই যে আই ক্যান নট রিমেম্বার হিজ নেম, তাহলে এখানে হবে আই ক্যানট কল আপ হিজ নেম, আমি তার নামটা স্মরণ করতে পারছি না। তো স্টুডেন্টসরা এই ছিল মাধ্যমিক পরীক্ষার গ্রামার পার্টের উত্তরগুলো। আশা করি এক্সপ্লানেশন দিয়ে এবং অর্থ সহ তোমরা উত্তরগুলো নিশ্চয়ই বুঝতে পেরেছো এবং এটা তোমাদের অনেকেরই হেল্পফুল হবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করো, সকলকে শেয়ার করে দিও, আর কমেন্ট করে জানিও যে এই উত্তরটা তোমাদের কতটা কাজে লাগলো। আসছি আবার নেক্সট ক্লাসে নেক্সট ভিডিও নিয়ে। ভালো থেকো, আর বাকি মাধ্যমিকের সমস্ত পরীক্ষাগুলো তোমরা খুব ভালোভাবে দিও। রইল আমাদের তরফ থেকে শুভকামনা।